মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আমার মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঝনকের এখন জ্বরটা নেই। ওর শরীর খারাপ থাকলে আমার মুডটা অফ থাকে, সারাদিন কাজে একদম এনার্জি পাই না। গতকাল রাত্রিবেলা ঝনকের গায়ে আর জ্বর আসেনি, এখনও দেখলাম জ্বরটা নেই। তার মানে আস্তে আস্তে এবার জ্বরটা কমের দিকে। গতকাল সন্ধ্যেবেলা রাকেশ আমাকে বললো, দেখো তো আগামীকাল বিধানচন্দ্র রায়ের জন্মদিন, ঝনকের স্কুল ছুটি আছে কিনা। আমি হলিডে লিস্টটা খুলে দেখলাম, ভাগ্যিস আমাকে বলেছিল, না হয়তো আজকে স্কুলে পাঠিয়েই দিতাম না জেনে। আমার স্কুল আজকে খোলা, ঝনকের স্কুল আজকে ছুটি। আমি কালকে এই হলিডে লিস্ট দেখেছিলাম বলে আজকে আমি ওকে পাঠাচ্ছি না, নাহলে কিন্তু আমি পাঠিয়ে দিতাম রাকেশ যদি না বলতো। অবস্থাটা ভাবো, আজকে সকালবেলা তোমাদের সাথে বসে কথা বলছি, ঝনকের স্কুল ছুটি, ওকে মানে সব কাজ না করে নিয়ে গেলেও হবে, কিন্তু করিয়েই নিয়ে যাবো, কেননা ঝনকের দিয়ার তখন কোমরে টান লেগে গেছে। আর দৌড়োদৌড়ি করে কাজ করাটা না খুব মুশকিল হয়ে যায় কোমরে টান লাগলে। আর ঝনককে তো কোনো কাজই সহজে করানো যায় না, সব কিছুই ওর পেছনে দৌড়ে দৌড়ে মানে জোর করে করাতে হয়। চলো আজকে দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কী করি। আমাদের মতো তোমাদেরও কি এটাই মনে হয় অন্যান্য গ্রসারি শপের থেকে মোড়ে একটু দামটা বেশি নেয়? আমাদের তো তাই মনে হয়, তাই বেশি কিছু কিনি না। যখন দেখি খুব অপারক তখনই কিনি। যেমন বৃষ্টি হচ্ছিল কালকে, তাই সব কিনে নিয়েছি। কিনেছি হলো 1 কেজি মুসুর ডাল, তার সাথে একটা সানলাইটের প্যাকেট, আর কিনেছি ভিমবার, আর এই যে হারপিক, আর তার সাথে কিনে নিয়েছি একটা বড় সাইজের কমফোর্টের এই প্যাক, আর তার সাথে কিনে নিয়েছি এই ওডোনিল। ওডোনিল তো আমার সবসময়ই লাগে আলমারির জন্য। আমি আলমারির ভেতর ন্যাপথলিন না দিয়েই ওডোনিলই রেখে দিই, বেশ সুন্দর গন্ধ ছাড়ে। এইবারে এগুলো তুলে রাখি। এবারে যে কাজটা করব সেইটা হলো সব থেকে অপছন্দের কাজ, বোতলে তেল ঢালা। আমরা সবসময় এই 1 কেজির প্যাকেটগুলোই কিনি, বড় জেরিকেন কিনি না, ওইগুলো থেকে ঢালতে আরও অসুবিধা হয়। তবে এইটা থেকে ঢালতেও আমার বেশ ভয় লাগে। দুধের প্যাকেট, তেলের প্যাকেট, এইগুলো কিন্তু বেশ রিস্কি জিনিস। এই যে এই কৌটোতে ঢালতে গিয়ে যদি একটু পড়ে, চারিদিকটা কেমন তেল তেলে হয়ে যাবে, তখন আবার কাজ হবে ডাবল। আরও বড় প্রবলেম কি বলো তো, এই যে কৌটোটা দেখতে পাচ্ছ, এতে কিন্তু পুরো তেলটা ধরে না, কিছুটা তেল ধরার পর বাকিটা আবার এই প্যাকেটেই রাখতে হয়। যাক, ভালোই ভালো ঢেলে দিয়েছি, একটা ফোঁটাও বাইরে পড়েনি। এবার বাকি যে তেলটা আছে এইটা আজকে রান্নাতেই দিয়ে দেবো। এই গাছটা নিয়ে এত সমস্যায় পড়েছি, না পারছি ফেলতে, না ইচ্ছে হয় রাখতে। এই দেখো, 2 দিন পর পর পাতাগুলো এত বড় হয়ে যায়, এগুলোকে ট্রিম করি, ফুল তো পাই না, সেই আশা ছেড়েই দিয়েছি। শুধু শুধু রেখে আমার খাটনি বৃথা। এইবারে ভাবছি একটা নয়নতারা ফুলের গাছ রাকেশকে বলবো লাগিয়ে দিতে। নয়নতারা ফুলের গাছ সারা বছর ফুল দেয়, ঠাকুরকে পুজো দিতে আমার কোনো রকম অসুবিধা হবে না। আমাদের পাড়াতে এমন অবস্থা, ভোরবেলা থাকতে মানে যখন অন্ধকার থাকে তখন সবাই ফুল তুলতে ওঠে, মানে চুরি করতে ওঠে, সোজা সাপটা ভাষায় যেটাকে বলে। তাই সকালে আর ফুল পাওয়ার আশাই ছেড়ে দিই। বর্ষার জন্য এই কারি পাতাগুলো শুকোতে বেশ কিছুদিন সময় লাগলো। আর আমাদের বাড়িতে তো কোনো দিক দিয়েই তেমন রোদ আসে না, ওই একটু আধটু যা আসে জানলা দিয়ে ওইখানেই রেখে দিই। ওই করতে করতে বেশ কয়েকটা দিন সময় লেগে গেল। আজকে এর থেকে হাফ আমি নিজের জন্য রাখি, আর বাকিটা মায়ের জন্য নিয়ে যাব। মা যেদিন এসেছিল বললো যে আমাকে কয়েকটা কারি পাতা দিস, আর আমার তো এত লাগবেও না, শুধু শুধু নষ্ট হবে, তাই ভাবলাম কয়েকটা মায়ের জন্য নিয়ে যাওয়া যাক। এই কারি পাতা কিন্তু বেশ কিছু রান্নার টেস্ট আরও বেশি করে দেয়, যেমন অরহর ডাল, তারপরে চিড়ের পোলাও, উপমা, এইগুলো কারি পাতা দিয়ে করলে বেশ ভালো লাগে। তাই জন্যই স্টোর করে রাখলাম। সবসময় তো হাতের কাছে পাওয়া যায় না, যখন পেয়েছি একবারে একটু বেশি করেই রেখে দিই। সেই দিন কি রাকেশ যে মায়াপুর থেকে নিয়ে এসেছিল লাড্ডু, ভাবলাম একটা মাকেই দিয়ে দিই। একটা থেকে আমরা খাবো, একটা মাকে দিয়ে দিই, প্রসাদ যেহেতু। বাড়িতে যেই যেই জিনিসগুলো নিয়ে যাব সেইগুলো সকালেই গুছিয়ে রাখছি, বেরোনোর আগে খুব তাড়াহুড়ো বেঁধে যায়, তখন আর মনে করে করে এগুলো নেওয়া হয় না। যখন ছোট ছিলাম তখন সকালবেলা হলেই গান নিয়ে বসতাম, আগে গান করে নিয়ে তারপরে পড়তে বসতাম। এখন এত কাজের চাপ বেড়ে গেছে, এখন এইসব গান টান নিয়ে বসা ভুলেই গেছি, আর তার উপর হারমোনিয়াম নিয়ে বসা তো আরোই ভুলে গেছি। আজকে সকালে একটু টাইম ছিল, ভাবলাম একটু হারমোনিয়ামটা খুলে নিয়ে বসি। তবে এটা কিন্তু বসেছি আমার স্কুলের পারপাসে, মানে স্কুলের একটা গান তোলার দরকার ছিল, ওই জন্যই বসলাম। পরে সময় সুযোগ হলে তোমাদের সাথে একটা গান শেয়ার করব, এখন আর সময়ই হয় না গান নিয়ে বসার।
ঘুম পাচ্ছে, ঘুম থেকে উঠে আবার ঘুম পাচ্ছে। ওঠো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, ঘুম থেকে উঠে গেলে ঘুম পাইনি, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। গান তো হলো না আজকে। সবসময় তোর মনে হয় গাটা গরম গরম লাগে, আমাদের গায়ের মতোই, কিন্তু আমার সবসময় মনে হচ্ছে গরম। না, গরম নেই। জ্বরটা কোথায় চলে গেছে ঝনক? হ্যাঁ, বাড়ি চলে গেছে। কার বাড়ি? ও, জ্বরের মায়ের কাছে চলে গেছে জ্বরটা, তাই তো। তুমি কোথায় যাচ্ছ? বাবাকে খুঁজছো? বাবা তো আজ থেকে বসে আছে রেডি হয়ে গান করাবে বলে। যাও, চলে বসো গিয়ে। গান না শিখিয়ে ওই মায়ের কাছেই শিখে যাবে, এই ব্যাপারটা করলে কোনোদিনই শেখা হয় না। এখন একটা চার্ট তৈরি হয়েছে যে গানটা প্র্যাকটিস করতে হবে, না হলে স্যারের কাছে গিয়ে পারবে না। ওই জন্য রোজই সকালবেলা রাকেশকে দেখছি ঘুম থেকে ওঠার পর ঝনককে নিয়ে গান করাতে বসছে। যতই হাতে সময়টা কম থাকুক, সময় কিন্তু ঠিক বের করে নিচ্ছে। গোপাল সোনাকে আজকে আমি সকালে দিয়েছিলাম কেক খেতে, আর এই কেকটা কিন্তু একেবারে নিরামিষ। আজকে আর প্লেটে দিতে পারলাম না, আমার যা সাইজের প্লেট তাতে কেক ধরবে না, উল্টে যাবে। ওইদিকে রাকেশ ঝনককে গান করাচ্ছে, আর আমি এইদিকে গান শুনতে শুনতে করলাম পুজো। পুজো হয়ে গেছে, এইবারে রান্নাঘরের বাকি কাজগুলো কমপ্লিট করি। ওই গান করতে হয়েছে, আর ওইটা ওই দেখো, ওইটার অবস্থা একবার জোরে বললে ছবি। হ্যাঁ, কি গান করছে ঝনক? ইয়া দেখবে কিন্তু ভিডিও, তাড়াতাড়ি ওঠো। আর মিমিও দেখবে আয়ারল্যান্ড থেকে, এই মনি আয়ারল্যান্ড থেকে দেখবে। তাড়াতাড়ি রেডি, বলো। ঝনক কতদূর কি করতে পারবে জানি না, তবে এখন কিন্তু ও বেশ সুরে সুরেই গান করে। এরপরে সময়টা কাটলো চরম ব্যস্ততার সাথে। ঠিক 9:45 এসে পৌঁছলাম ঝনকের দিয়ে। রাকেশ আসার সময় বলছে, দেখবে একটা মজা দেখবে, এই জন্য তোর কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ। বমি হবে? হ্যাঁ। ইদানিং স্কুলে না যাওয়ার জন্য এইসব দুষ্টুমিগুলো করে, তবে কালকে শরীরটা খারাপই ছিল। আজ ছিল ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, ওই জন্য স্কুলে চলছে বেশ তোড়জোড়। আজকে তো ঝনকের স্কুল ছুটি, তাই জন্য উনিও এসেছেন দাদু ভাইয়ের স্কুলে, আর এসেই শুরু হয়ে গেছে ম্যাডামদের কাছে আদর খাওয়া। এরপরে আমি ঝনককে এই ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করলাম, ইনি কে বলো তো দেখি। এক বাক্যে উত্তর দিল। জোরে বলো। ক্লাস শুরু হওয়ার আগে বিধানচন্দ্র রায়ের জন্মদিন উদযাপন হবে, আর সেই জন্যই সবাই খুব ব্যস্ত। আর বাবা তো সবসময় থাকে ব্যস্ত, দেখতে পাচ্ছ। এই দুটো লাইন আমার খুব প্রিয় লাইন, সেই জন্য প্রত্যেক বছরই বিধানের জন্মদিনে এই লাইনটা আমি বলে থাকি। এই যে জন্মদিনে মৃত্যু তুমি করেছো বরণ, তোমরা সবাই জানো আজকের তারিখটা 1 জুলাই, এবং এই 1 জুলাই তারিখটাতেই বিধানচন্দ্র রায় জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুও বরণ করেছিলেন। খুব অবাক না ব্যাপারটা ছোটদের কাছে? আমি যখন ছোট ছিলাম ঠিক তোমাদের মতো, তখন আমারও খুব অবাক লাগতো, এটা কি করে সম্ভব যে জন্মদিন যেদিন সেদিনই আবার মৃত্যুদিন? তাহলে তিনি আমাদের কাছে আমাদের বিধানরায় হলেন কি করে? তার পড়াশোনার জীবনে কোনো রকম বাধা আসেনি। বাধাটা কখন এলো? যখন তিনি চিকিৎসা বিদ্যা করতে গেলেন। তখন তো ব্রিটিশরা আমাদেরকে শাসন করতো, এই গল্পটা তোমরা সবাই জানো। সেই জন্যে এই যে চিকিৎসা শাস্ত্রটা তিনি করেছিলেন, তিনি একজন খুব গণ্যমান্য গুণী নামী একজন চিকিৎসক ছিলেন। সেটা গল্প, একটা ছোট্ট গল্প আমি বলছি তোমাদের। না, প্রচন্ড মাথা ব্যথা হয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছে, কিছুতেই কিছু হচ্ছে না। তখন ভাবলেন যে কলকাতায় গিয়ে বিধান রায়কেই দেখাতে হবে, এবং বিধান রায়ের কাছে এলেন। যখন এলেন তখন বিধান রায়ের 16টা রুগী দেখা কমপ্লিট। আর তো তিনি রুগী দেখবেন না, 16টা রুগী তিনি দেখতেন, দেখে তিনি বিধানসভার কাজ করতেন, তার দেশের কাজ করতেন। তো সেই রুগীটা যন্ত্রণায় ছটফট করছে, তাকে দেখে বিধান রায়ের খুব মায়া লাগলো যে না, এই রুগীটাকে আমি দেখে যাই। তো রুগীটাকে জিজ্ঞেস করা হলো, বিধান রায় জিজ্ঞেস করলেন যে কি হয়েছে আপনার? তখন স্বাভাবিকভাবে সেই রোগীটি বললো যে আমার প্রচন্ড মাথা ব্যথা হয়েছে, আমি থাকতে পারছি না, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খেয়েছি, কিছুতেই কিছু হচ্ছে না। বিধান রায় না ওই রোগীটিকে টাচ করলো, না কোনো কিছু পরীক্ষা করলো, উনি একটা
ইঞ্জেকশন দিয়ে দিলেন এবং ঘুমের ইঞ্জেকশনটা দেওয়ার পরে সেই রোগীটি ঘুমিয়ে পড়ল এবং তিনি সেই রোগীটাকে শুয়ে ঘুমাচ্ছে তো কানের দুপাশে কয়েকটা কাঁঠালের কোয়া রেখে দিলেন এবং দেখা গেল কয়েক ঘন্টার মধ্যে দুটো কান দিয়ে পিল পিল করে পিঁপড়ে বেরিয়ে আসছে, প্রচুর পিঁপড়ে এবং সত্যি ঘটনায়। যখন রোগীর ঘুম ভাঙল তখন সেই রোগীকে বিধানরা জিজ্ঞেস করলেন, আপনি নিশ্চয়ই কোনো পচা পাড়া পুকুরে স্নান করেন? তখন তো রোগী বলল হ্যাঁ। এইরকম মজার গল্প শুনতে আমাদেরও কিন্তু বেশ ভালো লাগে। ওইটুকু সময়ের জন্য যেন আমিও বাচ্চা হয়ে গেছিলাম। সব দিক একাই সামলাতে চায়। ওই দেখো গিয়ে এবার লাইনও সোজা করাচ্ছে। এইভাবে ছোট করেই আমাদের স্কুলে পালিত হলো ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন। এই দুটোর কাণ্ড দেখো এইদিকে। এরপরে আমি ক্লাস করিয়ে এসে গেছি ওপরে। এসে দেখছি চেরি সোনা বসে পড়েছে লাঞ্চ নিয়ে, আর ওই পাশে ঝনকের খুব খিদে পেয়ে গেছে। এবার ঝনকও আমাকে টেনে নিয়ে যাচ্ছে খাওয়ার ঘরে। অনেক দিন পর দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে দুপুরে ছিল কাঁঠালের বীজ দিয়ে ওলের ডগা, কি সুন্দর হয়েছিল খেতে। তার সাথে ছিল পেঁপে দিয়ে ডাল। এই ডালটা না আমরা সবাই খুব পছন্দ করি। পেঁপেগুলো সামান্য একটু পেকে গেছিলো, তবে মিষ্টি ছিল না, ভালোই লাগছিল খেতে। তারপরে ছিল বেগুন দিয়ে ভেটকি মাছের ঝাল। এই রান্নাটাও দারুণ হয়েছিল। ঝনককে তাড়াতাড়ি খাইয়ে দিই, এরপরে আমি খাবো। খুব খিদে পেয়ে গেছে আজকে। আর শেষ পাতে ছিল ঘরে পাতা একেবারে চাপ চাপ টক দই, একদম জল নেই, দেখেছো? ছেলেটার অবস্থা দেখো, কোলবালিশের উপর উঠে বসে আছে। কোলবালিশের উপর উঠে বসে আছো কেন তুমি? হ্যাঁ হ্যাঁ। ঝনকের আজকে দুপুরের ঘুমটা ভেঙেছে সন্ধে ঠিক 6:45 নাগাদ। তাহলে কেন ও রাত্রিবেলা 1টা অবধি জেগে থাকবে না? গান করতে যাবে, তাই জন্য এখন টেনে তুললাম। ওঠার পরেও কখনো শুয়ে পড়ছে, কখনো ঝিমোচ্ছে, এই করে গেছে একভাবে। রাকেশ অফিস থেকে ফিরেই প্রথমে বসিয়েছে ওকে গানটার প্র্যাকটিস করাতে। ঝনককে গান শেখানোর ব্যাপারে আমার থেকে কিন্তু রাকেশের ইন্টারেস্ট বহু গুণ বেশি। দেখেছো, সারাটা দিন অফিস করে খেটে খুঁটে এসেই বসে পড়েছে ছেলেকে গান প্র্যাকটিস করাতে। একটু পরে তো গান শিখতে যাবে, ওইখানে গিয়ে তো পারতে হবে। এখানে সবাই গোপালের প্রসাদ খাচ্ছে। আমি গোপাল ঠাকুরকে খেতে দিয়েছি। হ্যাঁ, আর এখানে গোপালের প্রসাদ খাওয়া গেছে, আমি এখন খাচ্ছি। আমাকে দেয়নি। সবচেয়ে বেশি তুমি খেয়েছো। ফালতু কথা বলো কেন? তো এভিডেন্স সবাই দর্শক বন্ধুরা দিয়েছে, বলো। খাচ্ছি আমি। এই যে প্রমাণ বসে আছে, জ্যান্ত প্রমাণ। আর এই যে আমার এখন সে তো মেয়ের বাড়ির পক্ষ, মেয়ের হয়ে কথা বলবে। ল পড়ে এইসব কুট বুদ্ধিগুলো তো ভালো শিখেছো। বড় কুট তো তুমি। চলছে তো। ছেলেকে ল পড়িও না, কুট হবে তোমার মতো। এই সব করতে করতে ঝনকের গান করতে যাওয়ার সময় হয়ে গেছে। আমি তো রেডি হয়ে গেছি। ঝনককে রেডি করবো বলে এই ঘরে এসে দেখছি এদিকে কোলাজবাবুর সাথে কথা হচ্ছে। যত বড় হচ্ছে তত মুখটা হয়ে যাচ্ছে কি কিউট। কবে যে সামনাসামনি আসবে আর একটু মনে সুখে চটকাবো, সেইটাই ভেবে যাচ্ছি আমি একভাবে। কথা বল। আরে তুমি কবে আসবে? 4.5 মাস পর। এই কোলাজ বলে দাও, 4.5 মাস পর। দেখ দেখ দেখ, তোকে দেখে কেমন করছে, দেখ না। ঝনককে ভালো করে দেখো, ঝনককে ভালো করে দেখো। এই মশারিটা যত্ন করে রেখে দিস। বাহ, খুব সুন্দর হয়েছে। বাজানোটা ভালো হয়েছে, কিন্তু বলাটা ভালো হয়নি। বলাটা একটু জোরে জোরে বলো। আবার শুরু করো। আবার শুরু করছে। হ্যাঁ, 2 আঙ্গুল দিয়ে, 2 আঙ্গুল দিয়ে। ঝনকের স্যারের কিন্তু খুব ধৈর্য।
ঝনক যা অন্যমনস্ক, আমি হলে তো রেগে যেতাম কখন। উনি কিন্তু খুব আদর করে, খুব ধৈর্য সহকারে ঝনককে শেখায়। এই কদিনে বেশ শিখেছে। মা প্রত্যেকদিন একটা করে, তুই কি করিস? উনি ঝনককে এতটাই ভালোবাসেন, ঝনক যাতে খুব ভালো করে গান করে বা গান করার ইন্টারেস্ট পায়, রোজ এইরকম একটা একটা করে গিফট দেবে। ঝনককে গান শিখিয়ে বাড়িতে ঢুকলাম সবে, ঘড়িতে বাজে 9:35। দিনগুলো যে কিভাবে কেটে যাচ্ছে এত ব্যস্ততার সাথে বুঝতেই পারছি না। মানে দিনগুলো যেন আসছে আর চলে যাচ্ছে হুশ করে, বোঝাই যাচ্ছে না যে কি করে দিনগুলো কেটে যাচ্ছে, সময়গুলো কেটে যাচ্ছে। মনে হচ্ছে যেন 24 ঘন্টাটা যদি 48 ঘন্টা হতো আর একটু ভালো হতো। ঝনকবাবু বাড়িতে ঢুকেই বসে পড়েছে ওর সেই খেলনাগুলো নিয়ে। এই খেলনাগুলো এখন ওর হচ্ছে ফেভারিট খেলনা। সেই দিনকে ঝুড়িটা দিয়েছি, আর এই ঝুড়ির মধ্যে সব খেলনা সমানে ভরছে আর একবার করে ফেলছে, আবার একবার করে ভরছে আর একবার করে ফেলছে। এই সারাদিন কাজ এখন ওর। বাবা ডেকেছিল কী কারণে যেন, বাবার ডাকে তো সাড়া দিল আর গেল, সাথে নিয়ে গেল সেই ঝুড়িটা। দেখ ঝনক, একা একা খেয়ে নিবি? এবার ঝনক ওষুধের বোতলে করে একা একা দেখি, হাতে দেখি কি। ঝনক যেই ওষুধগুলো খেতে চায় না, সেইগুলো আমরা এইরকম করে ওকে উৎসাহ দিয়ে খাওয়াই, ওর নিজের হাতে দিয়ে দিই, বলি যে দেখি তো কে খেতে পারে। তখন এইরকম নিজে নিজে খেয়ে নেয়। কাণ্ডটা দেখো একবার, কি করছে ও। সবার সব কাজ হয়ে গেছে, সবাই ঘুমিয়েও পড়েছে। আমি এবার এডিট কমপ্লিট করে শোবো। ঘড়িতে তখন বাজে 12:40। আজকে তাহলে গুড নাইট। কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে দেখা করব।